আমার মা বাবা মারা যাবার পর আমি আমার মামার বাড়িতে থাকতাম, আর আমার আপন বলতে কেউ ছিল না। তারপর আমি একটি অফিসে চাকরিতে জয়েন করি। অফিসের বস একদিন সুযোগ বুঝে আমাকে, বাকিটা গল্প তাই বলছি। দাদার মৃত্যুর পরে মা অভাবের সংসারে ঠাঁই মেলে আমার। তখন আমাদের কিছুই নেই, নদী ভাঙনে বাড়িঘর জমিজমা সব হারিয়ে বাবা মার সাথে শহরের ছোট একটি বাসায় উঠেছিলেন। এর মধ্যে আমার ছোট ভাইটা হারিয়ে গেল। আমার ছোট ভাইয়ের নাম ছিল রোহিত। ক্লাস 9-এ পড়তো, আর আমি মাত্র ইন্টারমিডিয়েট পাস করে অনার্সে ভর্তি হয়েছি তখন। কত স্বপ্ন ছিল ডাক্তার হব, কিন্তু ডাক্তারি পড়ার সামর্থ্য নেই তখন। বাবা খুব কষ্ট পেতেন, কারণ ভর্তি পরীক্ষায় কি কেউ ডাক্তারি পড়তে পারলাম না। আমি বাবাকে সান্ত্বনা দিয়ে যাই। আমার সান্ত্বনা মাথার ও পটের ছায়া বাবা মা আছে আমার। ভাগ্য আমাকে নিয়ে তামাশা করতে শুরু করে। একদিন অ্যাক্সিডেন্টে আমার বটের ছায়া চলে যায় না ফেরার দেশে। আমার ছোট ভাইকে হারিয়ে আমি একা হয়ে গেলাম। তারপর মামা ওনার বাসায় নিয়ে আসে। মামা এক অফিসের কর্মচারী ছিলেন। কোনো রকমের সংসার চলে যেত। 2 ছেলেমেয়ের খরচ চালিয়ে আমি তাদের উপর বাড়তি চাপ হয়ে যায়। মা কখনো কিছু বলতেন না, কিন্তু মামি কেন চুপ করে থাকবেন। কিছুটা কাজের মহিলা বিদায় হলো। ঘর ঝাড়ু, কাপড় ধোয়া, রান্না করা, বাজার করা সবই এক এক করে আমার উপরে। তার মধ্যে কয়েকটি টিউশনি জোগাড় করে নিজের পড়ার খরচ জোগাড় করি। ক্লাসে তো যেতে পারিনি, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আসি। আমি সেটাতেও আপত্তি। যতটা সম্ভব নিজের খরচ কমিয়ে টিউশনের টাকা কিছু মামির হাতে তুলে দিই। মামা সব বুঝতেন, কিন্তু মামির উপর কথা বলতে পারতেন না। ঝাড়ি খেয়ে মুখ কালো করে বসে থাকতেন। এভাবেই মামির সংসারে গায়ে খেটে পড়াশোনা শেষ করি। মামাত ভাই বোন সুমি আর রিয়া মামিকে লুকিয়ে আমার কাজে অনেক সাহায্য করত, কিন্তু কথায় বলে না ভাবে যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। আমার বেলায়ও ব্যতিক্রম হয়নি। মামার অফিস থেকে একদিন ফোন আসে, মা খুব অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে। মামিকে নিয়ে ছুটে গেলাম। সপ্তাহখানেক পরে মা বাসায় ফেরেন ঠিকই, কিন্তু প্যারালাইজড হয়ে গেছে, 2 পা অসাড়। মামার অফিসের কয়েকজন এসেছিলেন দেখতে। মামা অনেক বলে কয়ে মামার কাজটা আমাকে দিতে অনুরোধ করেন। ভাগ্য বুঝি মুখ তুলে চাইল। কি দয়া হল ওনাদের, আমাকে চাকরিটা দিয়ে দিল। সেই অফিসের বস আদিত্য। আমি মামার পোস্টে জয়েন করি। একদিন একটি ফাইল নিয়ে হুট করেই আদিত্যের কেবিনে ঢুকে পড়ি। যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। এই অফিসের একটি মেয়ে আদিত্য সাথে বসে হাসি হাসি গল্প করছে। মনে হয় যেন তারা দুজন দুজনকে খুব ভালোবাসে। আমি দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এই মেয়ে, নক না করে আমার কেবিনে ঢোকার সাহস হয় কি করে তোমার? রাগে গড়গড় করতে থাকে আদিত্য। আই অ্যাম সরি স্যার, ভুল হয়ে গেছে। আসলে আমি অন্যমনস্কভাবে নক করতে ভুলে গেছি। কোথা থেকে এসব জুটেছে কে জানে। এই মেয়ে বাবা মা ভদ্রতা শেখায়নি। প্রিয়া নামের মেয়েটি এগিয়ে এসে বলল। এই মেয়ে মুখে ভদ্রতার কথা শুনে মেজাজ কাড়া করছে আমার ভুল, আমাকে আরো কিছু বললেও মেনে নিতাম, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। এক্সকিউজ মি ম্যাম, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি, কিন্তু তাই বলে আপনি আমার মা বাবাকে তুলে কথা বলতে পারেন না। আর ভদ্রতা কাকে শেখাতে হবে সেটা তো দেখতেই পাচ্ছি। প্রিয়া আমাকে চড় মারার জন্য হাত তুলতেই ওর হাত ধরে ফেলি। এক ঝটকায় হাত সরিয়ে দিই। আমার ব্যবহারে প্রিয়া বোকা হয়ে গেছে। ভাবতেও পারেননি এমনটা করতে পারবো। আদিত্য এত সময় শুনছিল। 1-2 এগিয়ে আসে। এই মেয়ে, তোমার তো খুব সাহস দেখছি। স্যার, আপনার মিটিংয়ের ফাইল রেডি। এক্সকিউজ মি। ফাইলটা ডিস্কে রেখে আমি বেরিয়ে আসি। মাঝখানে কেটে যায়। প্রিয়া আমার পেছনে লেগে আছে। আমি সতর্ক থাকি যাতে আমার ভুল ধরতে না পারে।
আদিত্য সেদিনের পর আমাকে কিছু বলেনি, কিন্তু 1 সপ্তাহের মধ্যেই আমার পোস্ট পরিবর্তন করা হয়। আগে মামার পোস্টে থাকলেও এখন আমি আদিত্য PS। আদিত্যের পাশের কেবিনটা আমায়। এদিকে মাসের শেষে অফিসে একটি পার্টির আয়োজন করা হয়। পার্টি চলাকালীন আমি এক কোণায় দাঁড়িয়ে থাকি। এসবে আমি অভ্যস্ত নই। হঠাৎ খেয়াল করলাম সকলের মধ্যমণি রাখিনি। কিছুক্ষণ পরেই আদিত্যের ফোন। একটি জরুরি ফাইল নিয়ে কেবিনে যেতে বলে। নক করে কেবিনে ঢুকে দেখি আদিত্য চেয়ারে নেই। কেবিন তার এক পাশে বসার জন্য আলাদা জায়গা আছে। তার পাশে জানলার কাছে আদিত্য দাঁড়িয়ে আছে। আদিত্য আমার দিকে তাকিয়ে আছে। আদিত্য আমায় বলল, তুমি আমাদের সাথে থাকতে পারো অনুষ্ঠানে। আমি বললাম, কখনোই না, আমি এসব অনুষ্ঠানে যখন থাকি না। আমার এসব অনুষ্ঠান ভালো লাগে না। আমি একটি জরুরি ফাইল জমা দিতে এসেছি এবং আমার এই মাসের বেতনটা দিলে খুব উপকার হতো। তখন আমাকে আদিত্য বলল, দেখো, বেতন তোমার কাল নিতে হবে। আজ বেতন দেওয়ার কোনো সুযোগ নেই। আমি বললাম, তাহলে আমি বাসায় চলে যাই। রাখি তখন রাগ দেখিয়ে বলল, এই তুমি কি ভাবছো? এমনি এমনি টাকা দিয়ে দিব? কখনো না। আমার পিস তুমি। আমি যখন তোমাকে ছুঁয়ে দিব তখন তোমার বাড়িতে যেতে হবে, তার আগে না। আমি বললাম, স্যার দেখুন, রাত হয়ে গেছে। তাছাড়া এখন তো আমার কোনো কাজ নেই, বিশেষ করে অফিসের কোনো কাজ নেই। এখন অফিসের সবাই মিলে আপনারা অনুষ্ঠান করছেন। আমি চলে যাই, প্লিজ আমাকে ছুটি দিয়ে দেন। আদিত্য বলল এক কথা আমি বারবার বলি না, আর শুনতেও পছন্দ করি না। আমি তখন আদিত্যকে বলেছিলাম, দেখুন, আমার মামার জন্য ওষুধ নিয়ে যেতে হবে। আমি ওসব নিয়ে গেলে মামা খাবে, তারপর ঘুমাবে। অসুস্থ শরীরে মা নিয়মিত ওষুধ না খেলে মামা সমস্যা হবে। এদিকে মামা আদিত্যের মোবাইলে কল করেছিল। আদিত্য ফোন রিসিভ করল না। মামা চিন্তায় পড়ে গেল, মেয়েটা এখনো আসছে না কেন। মামা মামিকে বলল, তুমি অফিসে একটু খোঁজ নিয়ে দেখতো। রাত প্রায় 1:02:00 বাজছে। আমি একটি সিজনি করে সোজা অফিসে চলে আসে। এসে মামি দেখল আমি ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছি। আমি আমাকে জিজ্ঞেস করল, কি রে মা, তুই এখনো বাড়ি ফিরিস না কেন? তোর মামা চিন্তায় পড়ে আমাকে অফিসে পাঠিয়েছে। মামিমা আমার পোস্ট থেকে আমাকে বাতিল করে আদিত্য স্যারের পিস করেছে। আর তাই যতক্ষণ অনুষ্ঠান চলে আদিত্যের সাথে আমার থাকতে হবে। আমি তখন আদিত্য স্যারকে বলল, মেয়েটাকে ছুটি দিয়ে দাও, রাত অনেক হয়েছে। আদিত্য তার জবাবে বল, দেখুন, এরকম করলে কিন্তু আমি ওকে চাকরিতে রাখতে পারবো না। ঠিক আছে, আজ ছুটি দিয়ে দিলাম, নেক্সট টাইম এমন করলে আমি চাকরিতে রাখতে পারবো না। ঠিক আছে। তারপর আমি আমার বাসায় নিয়ে ফিরল। মা বলল, মা কি হয়েছে, এত রাত হলো কেন? মামাকে আমি সবকিছু খুলে বলি, কিন্তু কিছু করার নেই। আমার মামা অচল চলতে পারে না। আর এখন যদি আমি এই চাকরিটা না করি তাহলে মাকে দেখাশোনা করার মতো কেউ থাকবে না। তাই বাধ্য হয়ে আমার চাকরিটা করতে হলো। আমি মাকে বললাম, মামা তুমি কোনো চিন্তা করো না, আমি আছি আর সব ঠিক হয়ে যাবে। এর প্রতিটি অফিসে গেলাম। আদিত্য স্যার আমায় তার রুমে ডাকল আর বল, দেখো, কাল একটি প্রজেক্টের কাজে আমার শহরে যেতে হবে, তোমাকে আমার সঙ্গে যেতে হবে একদিনের জন্য। আমি বললাম, ঠিক আছে। আজ আমাদের অফিসার তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আর বলল, কাল সকাল সকাল আসতে হবে। তাই পরদিন সকালে আমি অফিসে গেলাম। স্যার বলল, তোমার কিছু কাপড় চোপড় নিয়ে নাও, কারণ আজ না ফিরতে পারলে আমাদের থাকতে হবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আজ শহরে থাকতে হবে? আমি মামাকে ফোন দিয়ে বললাম, মামা আমি আজ বাড়িতে ফিরতে পারবো না, কারণ স্যারের সাথে একটি প্রজেক্টে কাজ করতে হবে, নইলে কোম্পানির অনেক টাকা লস হয়ে যাবে। মা বলল, কি আর করবি, না চাকরি বাঁচাতে হলে তোকে যেতেই হবে। আর শোন না, কোনো সমস্যা হলে ফোন করে আমাকে জানান। ঠিক আছে মামা, ওকে, ভালো থেকো। তারপর প্রাইভেট কার করে রওনা হলাম চট্টগ্রামে। স্যার আমি পিছনের সিটে বসলাম।
তার মাঝে মাঝে আমার দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমি তখন স্যারের হুঁশ ভাঙানোর জন্য বললাম, স্যার আপনার ছেলে মেয়ে কয়জন? স্যার তখন জবাবে বলল, আমার কোনো ছেলে মেয়ে নাই, আমি একা, আমি এখনো বিয়ে করিনি। দেখো, তুমি আমার পার্সোনাল বিষয় নিয়ে কোনো প্রশ্ন করবে না। তুমি আমার পিস আর পিসের মতো থাকা। ঠিক আছে স্যার, আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। আদিত্য স্যার তখন আমাকে জিজ্ঞেস করল, তুমি তোমার মামার জন্য চাকরি করছ কেন? তোমার মা বাবা ভাই বোন নেই? আমি বললাম, না, আমার মামা মামি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ আপন নেই। গল্প করতে করতে আমরা চট্টগ্রাম পৌঁছে গেলাম। রাত হয়ে গেল। স্যারের চট্টগ্রাম একটি অফিস আছে, থাকা খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে হোটেলের মতোই। আমি এবং অফিসার রাতের খাবার খেয়ে আলাদা রুমে ঘুমাতে গেলাম। রাত যখন 1 বাজে অফিসার তখন আমার রুমে ঢোকা দিল আর বলল, অরুণ দরজাটা খোলো, তোমার রুমে আমার একটি অফিসের ফাইল রয়েছে। আমার রুমের অফিসার আসলো আর বলল, শোন অরুণ, তোমার জন্য একটি গুড নিউজ আছে। আমি বললাম, বলুন স্যার। এ কথা বলতে আমার মোবাইলে মামি ফোন আসে। মামি বলল, তোমার মামাকে হাসপাতালে নিয়ে আসলাম, তোমার মামা আবার স্ট্রোক করেছে। আমি হাসপাতালে আসছি, ডাক্তার বলেছে 20 লক্ষ টাকা জমা না দিতে পারলে তোমার মাকে বাঁচানো যাবে না। আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করছি। তখন আমি রাখি স্যারের কাছে অনুরোধ করে বললাম, স্যার, আমার মাকে বাঁচাতে হলে 20 লক্ষ টাকা জরুরি লাগবে, প্লিজ আমাকে কাজগুলো দেন, আমি চাকরি করে শোধ করে দেব। আদিত্য তখন আমাকে বল দিতে পারি একটি শর্তে। আমি বললাম, কি শর্ত? আমি সব শর্ত আমি মানব। আদিত্য তখন আমাকে কুপ্রস্তাব দিল। আমি বললাম, স্যার অন্য কিছু বলুন। স্যার তখন বলল, এটাই আমার চাওয়া, যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে 20 লক্ষ টাকা দিতে পারি। আমি কোনো উপায় না পেয়ে বললাম, আমাকে বাঁচাতে হলে আমার এখন রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। মনে মনে চিন্তা করলাম, আগে টাকাগুলো নিয়ে তারপর দেখা যাবে। আমি আদিত্যকে মিথ্যা কথা দিলাম, আমি রাজি। আমি অফিসারকে বললাম, স্যার আগে টাকাগুলো দেন, আমার মা আমাকে বাঁচায়, তারপর আপনার বিষয়টা আমি দেখব। আদিত্য তখন ব্যাংক চেক দিল। আমি টাকা তুলে মামাকে হাসপাতালে আছে, সেই হাসপাতালে আসলাম। মামি বলল, মা তুই এত টাকা কোথায় পেলে? আমি বললাম, আগে মা সুস্থ হোক, তারপর সব বলছি। মামাকে 3 দিন হাসপাতালে থাকতে হলো, তারপর আমাকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসেন। পরদিন আদিত্য আমাকে ফোন করলো আর বলল, কি তোমার মামার অবস্থা কি? আমি বললাম, ভালোই আছে এখন। আদিত্য তখন বলল, তুমি কাল অফিসে এসো। তুমি কি ভুলে গেছো আমার টাকার কথা? আমি বললাম, না ভুলিনি, আমি কাল আপনার অফিসে আসব, আপনি কোনো চিন্তা করবেন না। পরদিন আমি অফিসে গেলাম। আদিত্য স্যার আমাকে তার রুমে ডাকল আর বলল, আমরা যে প্রজেক্টটা সাইন করেছি সে প্রজেক্টটা নিয়ে আসো। আমি অফিসের ফাইল নিয়ে যেতেই আদিত্য স্যার আমাকে বলল, বস। আমি বসলাম। রাখি। স্যার বলল, আমার কাছ থেকে তুমি যে টাকা নিয়েছিলে যে কাজের বিনিময়ে, সেটা কি করলে? আদিত্য স্যার আমার দিকে তাকিয়ে বলল, কি উত্তর দিচ্ছ না কেন? আমি বললাম, স্যার আপনার টাকা আমার বেতন থেকে কেটে রেখে দেবেন। যা হয়ে বলল, এটা তো কথা ছিল না। আমি বললাম, আমি আপনাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে টাকাগুলো নিয়েছি, আপনি যে প্রস্তাব আমাকে দিয়েছেন সেটা সম্ভব না, আপনার টাকা আমি ফেরত দিয়ে দেব। আদিত্য স্যার বলল, তাহলে এই মুহূর্তে টাকাগুলো দেন। আমি বললাম, স্যার কেমনে দিব এই মুহূর্তে, আপনার কি মাথা ঠিক আছে? আদিত্য স্যার আমার কথা সহ্য করতে না পেরে আমাকে চড় মারতে চেয়েছিল, কিন্তু আমি তার হাতটা ধরে উত্তর অফিসারকে একটি থাপ্পড় মেরে দিলাম। আদিত্য স্যার বলল, কত বড় সাহস তোর, তুই আমার গালে চড় মারলেই অফিসের সবাই আমাকে বাঘের মতো ভয় পায়, তোর এত বড় সাহস থেকে তোকেই অফিসের চাকরি থেকে বহিষ্কার করলাম। আমি চাই না আপনার অফিসে চাকরি করতে, আমি রিজাইন দিয়ে চলে আসলাম।
যখন চলে আসি তখন আমার ছোট একটি মানি ব্যাগ ছিল, সেই ব্যাগে আমার আর আমার ছোট ভাইয়ের সাথে অর্থাৎ একসাথে ছবি ছিল। আমি ভুল করে অফিসের সেই ব্যক্তি ফেলে রেখে আসলাম। আদিত্য স্যার তখন সেই ব্যাগটা হাতে তুলে নিল। তখন ব্যাগ তার ভিতরে ছবি দেখে সে চমকে ওঠে। এটা তো আমার ছোটবেলার বোনের সাথে তোলা ছবি। আমি হতাশ হয়ে গেলাম। আমি তাড়াতাড়ি মেয়েটির বাসায় গেলাম। বলতে ভুলে গিয়েছিলাম, আমার বড় বোনের নাম ছিল না। আমি তার বাসায় ঢুকতে বলল, এই নিন আপনার টাকা, মার যে জমিটুকু ছিল সেটা বিক্রি করে দিয়েছে। তার মুখে থাকাগুলো ছুঁড়ে ফেলে দিলাম। আপনি টাকাগুলো নিয়ে এক্ষুনি বাসা থেকে চলে যান। আমি বললাম, ঠিক আছে চলে যাব। তার আগে বলুন এই ছবিটা আপনার কাছে কিভাবে এলো? আপনি ভুল করেই ছবিটা অফিসে ফেলে এসেছেন। সে উত্তর দিল, সেটা আপনার না জানলেও হবে, এটা আমার পরিবারের বিষয়। আদিত্য তখন বলল, আমি চলে যাব, কোনোদিন আসব না। শুধু একবার বলুন ছেলেটির সাথে মেয়েটিকে। সে বলল, এটা আমার হারিয়ে যাওয়া ছোট ভাই, আমি ওর বড় বোন। আজ থেকে 2 বছর আগে আমি তাকে হারিয়ে ফেলেছি। আদিত্য তখন চোখের পানি ছেড়ে বলল, তার পায়ে পড়ে বলল, আমাকে মাফ করে দে আপু। এই ছবিটি, ছেলেটি আমি তোমার ছোট ভাই। নদী ভাঙনে আমি হারিয়ে গিয়েছিলাম। তখন একজন বড়লোকের বাসায় কাজ করতাম। ওনারা তাদের ছেলে হিসেবে আমাকে দেখত, কারণ তাদের ছেলে মেয়ে ছিল না। আর তখন ওনারা আমার নামটা পরিবর্তন করে লাফ দিয়ে দেয়। তাদের ব্যবসা দেখাশোনার দায়িত্ব আমাকে দেন। আমি তোমার ছোট ভাই আপু। আমি তোমার সাথে যে অন্যায় করেছি আপু, সেটা ক্ষমার যোগ্য না। আপু তুমি আমায় ক্ষমা করে দাও। রিনা তখন চোখের পানি ছেড়ে বলল, আমি আমার ভাইকে পেয়েছি, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে। প্রিয় বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।